হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব 28, লেখা সামিয়া খান। তো তুমি তোমার বন্ধুর বাগদত্তাকে বিয়ে করেছো, তাই না? পেপার ওয়েটটা নাড়াতে বাড়াতে দিহান বলল, হুম। আর এখন ডিভোর্স দিতে চাও, তাই না? জি। ভালো, বার যে সিচুয়েশনে তোমাদের বিয়ে হয়েছে তোমার উচিত ছিল বিয়েটা আটকানোর। আমি ট্রাই করেছি, কিন্তু তখন যদি আমি না করতাম তাহলে মায়ার কপালে দুঃখ ছিল, বিকজ ওর ফ্যামিলি ভালো না। ও বুঝলাম, কিন্তু ডিভোর্স তো এত সহজ জিনিস না, একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। আমি জানি সেটা, বাট যত তাড়াতাড়ি পসিবল আমি ওকে আরিয়ানের কাছে ফেরত দিতে চাই। আমি চেষ্টা করব তাড়াতাড়ি দিতে, কিন্তু তার জন্য যে তোমাদের কিছু মাস একসাথে থাকতে হবে। সেটা কতদিন? এই ধরো 6 মাস। সেটা তো অনেক দিন। হ্যাঁ, অনেক দিন। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু তার আগে করলে ভালো হয়। আচ্ছা, তা করব। আগে বলো কি খাবে? কফি? ওকে। এটুকু বলে টেবিলের উপরে থাকা বেলে চাপ দিল অ্যাডভোকেট আব্দুল। একটু পরে একটা পিয়ন আসলে তার কাছে দুজনের জন্য কফি অর্ডার করে দিল। পিয়ন যাওয়ার পর দিহানের দিকে ভালো করে তাকালো অ্যাডভোকেট আব্দুল। ছেলেটার মুখটা মলিন, হয়তো কোনো কষ্টে আছে। তার কেন জানি মনে হচ্ছে ছেলেটা ওই মেয়েটিকে ভালোবাসে। কোনো রকম ভনিতা ছাড়াই সে প্রশ্ন করে বসলো, তুমি কি তোমার ওয়াইফকে ভালোবাসো? একটুও চমকালো না দিয়ান, শুধু সামান্য হেসে জবাব দিল, হুম। আমার মনে হচ্ছিল কথাটা আসলে উকিলের চোখ তো, বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছু পরামর্শ দিতে চাই। জি বলেন। দেখো, 6 মাস কিন্তু অনেক সময়। যদিও মেয়েটা তোমাকে ভালোবাসে না, কিন্তু এই 6 মাস একসাথে থাকতে থাকতে এই 6 মাস একসাথে থাকতে থাকতে তোমার প্রতি মায়া পড়ে যাবে। তাই তোমার উচিত ওর সংসার করা। সেটা আমার দ্বারা পসিবল না। আমার ফ্রেন্ডটা অনেক সাফার করেছে জীবনে, আর না। ঠিক আছে, তাহলে বলবো তুমি এড়িয়ে চলো মেয়েটাকে, কারণ ভালো বিহেভ করলে তোমার প্রতি ভালোবাসা হতে সময় লাগবে না। জি, আমি তাই করব। দরকার পড়লে নিজেকে ওর চোখের সব থেকে নিচু পর্যায়ে নিয়ে যাব। আজ 2 দিন আরিয়ান চলে গিয়েছে। সেদিন অনেকটা তুলকালাম বেঁধে গিয়েছিল। মায়াকে তো একটা থাপ্পড়ই দিয়ে দিয়েছে আরিয়ান। পরে দিহান সবার বোঝানোর ফলে বুঝতে পেরেছে, কিন্তু তাও মায়ার সাথে কোনো কথা বলেনি। এমনকি কাউকে না বলেই চলে গিয়েছে। অরি আর হেমন্ত এখনও রয়ে গেছে। আজকে রাতে তাদের ফ্লাইট। মনমরা হয়ে অরি নিজেদের ট্রলি ব্যাগ গুছাচ্ছে। পাশে হেমন্ত বসে বসে এটা ওটা এগিয়ে দিচ্ছে। অরি, মন খারাপ করো না। এই টাইমে এত প্যানিক হলে তো চলবে না। কিভাবে হয় না তাই বলো। আমার আদরের ভাইটা কখনো সুখ দেখতে পেল না। আমার আরেকটা সন্তানের মতো সে কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে বলো, ওর কষ্টে বুকটা যে ফেটে যাচ্ছে। হাতে রাখা কাপড়গুলো সাইডে রেখে ওয়ারিকে নিজের পাশে বসিয়ে এক হাত দিয়ে জড়িয়ে মাথাটা নিজের বুকের মধ্যে নিল হেমন্ত। আসলে জানুয়ারি, সব বাবা মা তার সন্তানের জন্য আশীর্বাদ হয় না। কিছু কিছু বাবা মা তা না তার সন্তানের জন্য অভিশাপও হয়। তোমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। আমরাই কেন বলতে পারবে? সেটা কেউ বলতে পারবে না। তোমরা কেন? হয়তো কোনো ভালো রিজনের জন্য। আমি বলবো যে আরিয়ানের বিয়ে করিয়ে দেওয়া উচিত আমাদের। জানি না আমাদের কি করা উচিত। শুধু এটুকু জানিয়ে আমি আমার ভাইটাকে একটু সুখী দেখতে চাই। ইনশাল্লাহ পারবে একদিন, আল্লাহর উপর ভরসা রাখো। সেই ভরসায় আছি আমি। আমেরিকান একটা কাউন্সিলের অফিসের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। পরনে একটা টম ফোর্ড স্যুট, সাথে আজারো ব্র্যান্ডের শার্ট, দেখতে একদম রাজকুমার মতো লাগছে। হাতে থাকা রিস্ট ওয়াচ আরেকবার চোখ বুলিয়ে নিল সে। এতক্ষণে তো তাদের এসে যাওয়ার কথা ছিল। তখনই তার সামনে একটা অ্যাশ কালারের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে প্রথম বের হলো মাহমুদ। সে গিয়ে গাড়ির পিছনে দরজাটা খুলে দিল, তারপর নামলো। একটা সুন্দর দেখে একজন মহিলা, চেহারাটা দেখতে অনেকটা মায়াবী। তারপর একে একে কয়েকটা বিভিন্ন বয়সের ছেলে মেয়ে নামলো, হয়তো মাহমুদের অন্য ছেলে মেয়েগুলো।
সর্বশেষ নামলো বধূ বেশে একজন, সেটা আর কেউ না, শোভা। শোভাকে দেখে একটা রহস্যময় হাসি হাসলো আরিয়ান। সেই হাসিতে ভালোবাসা এক বিন্দুও ছিল না, ছিল শুধু ঘৃণা আর প্রতিশোধ। আরিয়ানকে দেখেই জড়িয়ে ধরল মাহমুদ। ব্রাভো মাই সান, ব্রাভো। আমি জানতাম তুমি সঠিক ডিসিশনই নেবে। শোভা মামনি তোমার জন্য বেস্ট। মেয়েকে হাসি হেসে আরিয়ান বলল, হয়তো। হয়তো আবার কি, অবশ্যই বেস্ট হো। দাঁড়াও, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তারপরে একে একে সবার সাথে পরিচয় হতে হলো আরিয়ানকে। তাহলে চলেন যাওয়া যাক। অবশ্যই, এটুকু বলে শোবার দিকে হাত বাড়িয়ে দিল আরিয়ান। লেটস গো মাই লেডি। অনেকটা হাসি মাখা মুখে হাত ধরলো আরিয়ানের শোভা। কিন্তু যখন যেতে নেবে পিছন থেকে শোবার আরেক হাত টেনে ধরল রেহানা। আরিয়ান কপাল ভাঁজ করে সেদিকে তাকিয়ে রইল। জিনিসটা বুঝতে পেরে মাহমুদ বলল, কি হলো রেনা, হাত ছাড়ো। তাও ঠায় হাত ধরে রইল রেহানা। অনেকটা জোর করে রেহানার হাত থেকে শোবার হাতটা ছাড়িয়ে নিল মাহমুদ। শোবার হাত ধরে আরিয়ান অফিসের ভিতরের দিকে হাঁটা ধরল। পিছনে পিছনে আর সবাই, শুধু রেহানা পিছনে আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল। মাহমুদ, তুমি নিজের হাতে তোমার মেয়ের সর্বনাশ করতে চলেছ। আমি তো মেয়ে মানুষ কিছু করতে পারিনি, কিন্তু আরিয়ান ছেলে, ওর চোখে আমি স্পষ্ট প্রতিশোধ দেখেছি। দয়া করে আল্লাহ যেন তোমার পাপের শাস্তি আমার মেয়েটাকে না দেয়। শাড়ির আঁচলটা ঠিক করে পরে নিল মায়া। একটা লাল কালারের শাড়ি পরেছে সে, দেখতে ভালোই লাগছে। হালকা পাতলা কিছু গয়না পরে নিল, এই যেমন হাতে চুড়ি, কানের দুল, গলায় চেন। এগুলো পরতে হুসনিয়ারা বলে দিয়েছে সবসময় সুন্দর করে সেজেগুজে থাকতে বলেছে, যাতে করে স্বামীর মন জুগিয়ে চলতে পারে। সাজটা কমপ্লিট করে আয়নায় নিজেকে দেখে নিল মায়া। বুকটা কেমন যেন করে উঠল। যার জন্য সাজার সেই নেই। দরজা খোলার শব্দ, পিছন ফিরে তাকালো মায়া। দিহান এসেছে রুমে। সেদিনের পরে থেকে একেবারেও দিহান মায়ার সাথে কথা বলেনি, সবসময় অ্যাভয়েড করে গিয়েছে। মায়াকে দেখে কিছুটা থমকে গেল দিহান। না, তার এই রুমে আর থাকা যাবে না। তা নয়, মায়াকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারবে না। মায়ের দিকে না তাকিয়ে আলমারি থেকে সব কাপড় বের করে তা একটা সুটকেসে ভরে নিচ্ছে। দিহানের দিকে এগিয়ে মায়া তার পাশে গিয়ে দাঁড়ালো। আপনি কোথাও যাবেন? স্বাভাবিকভাবে উত্তর দিল দিহান। হ্যাঁ, পাশের রুমে। কেন? ইচ্ছে হয়েছে তাই। ও, আপনি এখানে থাকেন, কেউ দেখলে কি বলবে? কিছুই বলবে না। তারপরও তো কেমন যেন দেখায়। কেমন দেখাবে নাকি কোনো পুরুষ ছাড়া থাকতে পারে না? কথাটা শুনে শরীর হিম হয়ে গেল মায়ার। এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? দেখেন, আমি মানছি সেদিন আমার দোষ ছিল। দয়া করে আমাকে মাফ করে দেন। আমি মাফ করার কেউ না। দেখেন, অন্য রুমে যাওয়ার দরকার নেই। আমি এখনও প্রিপেয়ার্ড না। তোমার প্রিপেয়ার্ড নিয়ে আমার আসেও যায় না। বুঝতে পেরেছো? আর আমি যদি চাই না, তুমি আমার কাছে আসতে বাধ্য। আমাদের ধর্মেও সেটা বলা আছে, কিন্তু তোমার প্রতি আমার কোনো রুচি নেই। তাই আমার কাছে আসার চেষ্টা করে নিজেকে সস্তা বানিও না। এটুকু বলে ব্যাগ নিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল দিহান। দিহান যাওয়ার পরে ধপ করে বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো মায়া। কেন আমার সাথেই হয় সব সময়? অনেকটা জোরে জোরে কাঁদতে লাগলো মায়া। দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনলো ও দেখলো দিহান, কিন্তু কিছু বলল না। শোভাকে নিয়ে একটু আগে বাসায় এসেছে আরিয়ান। দরজা খুলে সোজা নিজের রুমে চলে গেল। পিছন পিছন শোভাও গেল। রুমে এসে অনেক সময় ঘুরে ঘুরে দেখলো শোভা রুমটা। এটা এখন থেকে তার রুম ভাবতেই অজানা শিহরণ বয়ে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডিবানে ধপ করে বসলো আরিয়ান। ঠিক সামনে শোভা দাঁড়িয়ে আছে। পাশে থাকা অডিও প্লেয়ারে কোকোকোলা তো গানটা ছেড়ে দিল। শোভা, নাচো। অনেকটা অবাক হলো শোভা। বাসর ঘরে এটা কি করতে বলছে আরিয়ান? মানে বুঝলাম না। না বোঝার কি আছে, আমি বলেছি নাচো। গানটা শেষ হয়ে গেল তো। তাও ঠায় দাঁড়িয়ে রইল শোভা। এবার জোরে চেঁচিয়ে বলল আরিয়ান, নাচতে বলেছি না তোকে? নাচোস না কেন? আরিয়ান, আপনি এরকম করছেন কেন? কীরকম করছি? তুই আগে নাচ, তারপর অন্য কথা। ভদ্রভাবে কথা বলেন। তুই তোকারি করছেন কেন? ভদ্রভাবে কথা বলবো, তাই না? দাঁড়া, তোকে ভদ্রতা দেখাচ্ছি।
এটা বলে আরিয়ান শোবার কাছে গিয়ে এলোপাতাড়ি কতগুলো আঘাত করলো এবং তা বেশ জোরে। নিজেকে বাঁচাতে কিছুটা পিছিয়ে গেল শোভা। এভাবে মারছেন কেন আমাকে? আমি কি করেছি? না, কিছু করিসনি। করবো তো আমি। আমাকে খুব পাওয়ার ইচ্ছে ছিল, তাই না? দেখ এখন তোর কি হাল করি। এটুকু বলে শোভাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আরিয়ান। হয়তো এখন নিজের পুরুষত্ব জাহির করবে শোভার ওপর। মায়া যখন কান্না করেছিল তখন আমার মনে হলো আমি দৌড়ে ওর কাছে গিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে ধরি। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। তোমার এরকম করা ঠিক হচ্ছে না দিহান। মায়া অনেকটা ছোট একটা মানুষ, মাত্র 19 বছর। তো বলতে গেলে একটা বাচ্চা মেয়ে। জানি, কিন্তু আমি নিরুপায়। সিনেমার মতো ডায়লগ দিবে না দিহান, এটা সিনেমা। তোমার উচিত ওকে যথাযথ সম্মান দেওয়া। দিব যখন ও আরিয়ানের বউ হবে। ওকে তুমি খেলার পুতুল মনে করছো? পুতুল মনে করলে পুতুল। আচ্ছা, তুমি কালকে চলে যাবে তাই না রিশা? একটা গান গাবো, শুনবে? বাহ, তুমি আর গান বলতে ইচ্ছে করলো, শুনবে না? ঠিক আছে, বলো। রিশা সম্মতি পেয়ে গান গাওয়া শুরু করলো। বন্ধুরা, আপনারা এই গানটা নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে করুন। আর যারা অলরেডি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। मेरी असके राही हो मेरी कहानी, समझो ना तुमसे बानी, रो रो के आंसू की लत को। গানটা গেয়ে আকাশের দিকে তাকিয়ে রইল দিহান। তারপর কিছুটা বিড়বিড় করে বলল, মুক্তি নিবি? চল, তোকে মুক্তি দিলাম।